السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. شهد الرسول اللهم صل على سيدنا ونبي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম বিভিন্ন এলাকার থেকে গুরুত্বপূর্ণ এক কর্মশালায় আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। শিক্ষা এবং দীক্ষা, তালিম তরবিয়াত, তালিম তরবিয়াত ব্যতীত মানুষ গঠিত হতে পারে না। আর মানুষ যদি গঠনই না হয় তার দ্বারা কোনো কাজও আঞ্জাম দেওয়া সম্ভব না। একটা মানুষকে গঠন করার জন্য এর জন্য প্রয়োজন তালিম তরবিয়াত, শিক্ষা দীক্ষা, থিওরিক্যাল প্র্যাকটিক্যাল। ইঞ্জিনিয়ারকে থিওরিক্যাল শিক্ষা দেওয়ার পরেই তাকে ডিজাইন করার জন্য ছেড়ে দেওয়া হয় না। একজন ডাক্তারকে থিওরিক্যাল পড়াশোনার পরেই অপারেশন করার এজাজত দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত হাতে নাতে তাকে প্র্যাকটিক্যাল শিক্ষা না দেওয়া হয়। এর জন্য তরবিয়াত রুবুবিয়াত থেকে যেরকম আল্লাহ পাকের এক সিফাত রব সিফাতের তো মূল অর্থ অস্তিত্বহীন থেকে কোনো বস্তুকে অস্তিত্বে এনে তার প্রয়োজন মিটাইয়া তাকে পূর্ণতায় পৌঁছায়া দেয়। যেমন আমরা ছিলাম অস্তিত্বহীন। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাসকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ পাক আমাদেরকে অস্তিত্বে নিয়ে আসছেন। মার গর্ভে যে প্রয়োজন ছিল সেই প্রয়োজন আল্লাহ পাক মার গর্ভে পূরণ করেছেন। জন্ম হওয়ার পরে যে প্রয়োজন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত প্রয়োজনগুলি মিটায়া আমাদেরকে পূর্ণতা পৌঁছায়া দিচ্ছে। তারবিয়াত ঠিক তদ্রূপ গঠন করা, প্রস্তুত করা, কিভাবে একটা মানুষকে তৈয়ার করা যায়, এর জন্য তারবিয়াতের খুব প্রয়োজন আছে কি নেই? আছে। এখন বলতে পারেন যে হুজুর আমরা কিসের তরবিয়াত দেওয়ার জন্য আসছি? এ তো রাজনৈতিক তরবিয়াত। রাজনৈতিক প্রয়োজনটা কি? আমাদেরকে তো আল্লাহ পাক সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করি নাই, করছে একমাত্র ইবাদতের জন্য। আসলে ইবাদত শব্দটার উপলব্ধি এবং বুঝ আমাদের অনেকের মধ্যে ক্লিয়ার না থাকার কারণে আমাদের মধ্যে সমস্যার সৃষ্টি হয়েছে। যে ইবাদত শব্দটার পূর্ণ বুঝ আমাদের মধ্যে থাকতো তাহলে কারোর উপরে কারোর অভিযোগও থাকতো না, প্রশ্নও থাকতো না। আসলে মূল সমস্যা হচ্ছে ইবাদত শব্দটা বোঝার মধ্যে। ইবাদত আপ থেকে, আপ শব্দের অর্থ গোলাম। গোলাম সবসময় মালিকের অনুকরণ অনুসরণ তার পাবন্দি করে, আনুগত্যতা স্বীকার করে, কিন্তু তাকে পূজা করে না। এর জন্য তার কাজকে ইবাদত বলা হয় না। কিন্তু আমরা আল্লাহ পাকের গোলাম, আমরা আল্লাহ পাকের সমস্ত আহকামগুলিকে মানি এবং তার তপস্যাও করি,
তার আরাধনাও করি, তার পূজাও করি। এর জন্য আমাদের কাজগুলি কি বলা হয়? ইবাদত বলা হয়। এখন রাষ্ট্র গঠন, রাষ্ট্র পরিচালনা ইবাদত কি ইবাদত না? এই প্রশ্নটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়, হুকুমত, রাজনীতি, রাষ্ট্র পরিচালনা, বিচার, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত, এগুলি কি ইসলামের মধ্যে আছে কি নাই? হুদুদ, কিসাস, এগুলি ইসলামের মধ্যে আছে কি নাই? যদি এইটা আমাদের মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যায়, তাহলে হাজারো প্রশ্নের জবাব স্পষ্ট হয়ে যাবে। পলিটিক্যাল সায়েন্সে যারা পড়াশোনা করে, আসলে এদের মূল থিম এবং থিওরি কোনো ঐশ্বিক বাণীর থেকে সৃষ্টি হয়নি, গবেষণার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এর জন্য তাদের কাছে প্রথম প্রশ্ন হলো, রাষ্ট্র সৃষ্টি কিভাবে হয়েছে? এই রাষ্ট্রটা সৃষ্টি কিভাবে হয়েছে? মানুষ তো এক সময় এরকম রাজা নিযুক্ত করতে হবে, যে সিস্টেমে গোটা দুনিয়া চলতেছে, এই সিস্টেম এক সময় ছিল না, রাষ্ট্র ব্যবস্থাপনায় ছিল না। যাদের মধ্যে ঐশ্বরিক কোনো জ্ঞান নাই, তাদের কাছে এখন এই প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক যে রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে কিভাবে। যেরকম ডারউইন, সে ঐশ্বরিক জ্ঞানী ছিল না, এর জন্য তার কাছে প্রশ্ন হওয়াটাই স্বাভাবিক, মানুষ সৃষ্টি হয়েছে কিভাবে। আমাদের কাছে এটা কোনো প্রশ্নই না। আমাদের যারা ঈমানওয়ালা মুসলমান, তাদের কাছে যদি প্রশ্ন করেন মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে, সে কি জবাব দেবে? কি কথা বলেন না কেন? প্রথম কাকে সৃষ্টি করেছেন? একেবারে সহজ জবাব, কোনো যুক্তি নেই, তর্ক নেই। কিন্তু যাদের কাছে এলেমটা নাই, আল্লাহ সৃষ্টি করেছেন আদমকে, হাওয়াকে, যাদের কাছে এলেমটুকু নাই, এখন বলেন তো তাদের কাছে এই জিনিসটা কত কঠিন। এটি কিভাবে সৃষ্টি হয়েছে, তার প্রথম কি, তার দুনিয়ার সৃষ্টির ইতিহাস কি, রহস্য কি, এই পাগল হয়ে গেছে। যেহেতু তাদের কাছে মূল কোনো থিম, থট, থিওরি নাই, গবেষণা ভিত্তিক এটাকে আবিষ্কার করতে হবে। তাহলে যেহেতু মূল কোনো বস্তু না থাকলে গবেষণার ভিত্তিতে যদি আবিষ্কার করতে হয়, তাহলে মানুষের গবেষণা এক হয় না ভিন্ন হয়? কোনোদিন এক হয় না, ভিন্ন হয়। কাজে বাস মানুষ সৃষ্টি ইতিহাস নিয়ে তাদের মধ্যে ভিন্নতা সৃষ্টি হয়েছে। এইবার শুরু হয়েছে, ডারউইন বলতেছে কিভাবে সৃষ্টি হয়েছে, তাহলে জগৎ সৃষ্টি হয়েছে, দুনিয়া সৃষ্টি হয়েছে এইভাবে যে আলোর খণ্ডর থেকে পানির সৃষ্টি, পানির মধ্যে ঢেউয়ের সৃষ্টি, ঢেউয়ের মধ্যে ফেনার সৃষ্টি, ফেনার মধ্যে পোকার সৃষ্টি, পোকার থেকে ব্যাঙের সৃষ্টি, ব্যাঙের থেকে বানরের সৃষ্টি, বানর দীর্ঘদিন পর্যন্ত পরিবর্তন হয়ে বিবর্তনবাদ, লাফাতে লাফাতে লেজ পড়ে পশম উঠে মানুষ হয়ে গেছে। এটা মিলাতে হবে তো, যেহেতু সে জীববিজ্ঞানী, জীব কিভাবে সৃষ্টি হয়েছে তাকে একটা সমাধান দিতে হবে। এর জন্য সে গবেষণা করে এই বিবর্তনবাদের থিওরি আবিষ্কার করে গোটা দুনিয়ার মানুষের মাথা খারাপ করে দিয়েছে। যাদের মধ্যে ঐশ্বরিক জ্ঞান নাই, তাদের মধ্যে এই এলেম, এই জ্ঞান দিয়ে দিয়েছে যে মানুষ আল্লাহর থেকে না, মানুষ থেকে না, মানুষ জানোয়ারের থেকে। ঠিক যাদের কাছে ঐশ্বরিক জ্ঞান নাই, যদি তাদের কাছে প্রশ্ন করেন যে রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে, তখন এই চিন্তা করা শুরু করছে। সোশ্যাল ওয়ার্ক, রাষ্ট্র সৃষ্টির প্রথমে কি? সোশ্যাল ওয়ার্ক। প্রথম ছিল ন্যাচারাল স্টেট, এই দুনিয়ার ন্যাচারাল স্টেট ছিল। এই রাষ্ট্র বলতে কিছুই ছিল না, যার যার মতো সে চলাফেরা করত, যার যার মতো চলাফেরা করত। এরপর কি হয়েছে? সোশ্যাল ওয়ার্ক। মানুষ সামাজিক বন্দির মাধ্যমে নিজেদের উপরে একটা কর্তা সৃষ্টি করেছে, কর্তা সৃষ্টি করেছে। যে কেন সৃষ্টি করেছে? মানুষের নেচার হলো, মানুষের স্বাভাবিক অভ্যাস হলো নিজেকে প্রাধান্য দেয়া, নিজেকে প্রাধান্য দেয়া। আর নিজেকে প্রাধান্য দিয়ে যদি মানুষ চলতে চায়, তাহলে আরেকজনের সাথে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক। যখনই ঝগড়া সৃষ্টি হয়েছে, মিটাবে কে?
সমাধান কি করবে? তখন তাদের ঝগড়া বিবাদ নিরসনের জন্যই তাদের মধ্যে পরিকল্পনা সৃষ্টি হয়েছে যে না, আমাদের মধ্যে একজন শাসক বা একজন নেতার প্রয়োজন। এই সোশ্যাল ওয়ার্ক, সামাজিক বন্ধনের ভিত্তিতে তারা ছোট্ট একটা রাষ্ট্র গঠন করে। এইটি হলো রাষ্ট্রের প্রথম রূপরেখা। এটা হলো রাষ্ট্রবিজ্ঞানীদের মূল থিওরি। তা সোশ্যাল ওয়ার্কের মধ্যেই দুইটা জিনিস সৃষ্টি হয়েছে। একটা হলো সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে যেরকম এক ব্যবস্থাপনা, যার মধ্যে এক নেতা থাকবেন, তার আনুগত্য সৃষ্টি হবে, তার কথা আমরা মানব, সে যেইভাবে আমাদেরকে নির্দেশ করবে সেই নির্দেশ অনুযায়ী আমরা চলব। এর মধ্যে আর এক সিস্টেম চালু হয়ে গেছে, স্বেচ্ছাচারতন্ত্র। কি তন্ত্র ভাই? স্বেচ্ছাচারতন্ত্র। তাই সোশ্যাল ওয়ার্কের মাধ্যমেই দুইটা নীতি আদর্শ একই সাথে বাস্তবায়ন হয়ে গেছে। এটা হলো তাদের মূল থিম এবং থিওরি। এখন তাদের বলতেছি রাষ্ট্রটা সৃষ্টি হওয়ার তো একটা পদ্ধতি, কেউ বলছে সোশ্যাল ওয়ার্ক, আর কেউ কেউ বলতে চায় না, রাষ্ট্র সৃষ্টি হয়েছে বল প্রয়োগের মাধ্যমে। কিসের প্রয়োগের মাধ্যমে? বল প্রয়োগ নীতি। কেউ বলছে রাষ্ট্র সৃষ্টির প্রথম ভিত্তি কি? সোশ্যাল ওয়ার্ক, সামাজিক বন্ধন। দ্বিতীয়টা কি? বল প্রয়োগ। যে শক্তিমান হয় সে একজনকে পরাজিত করে, আর যে পরাজিত করে সে নেতৃত্ব প্রদান করে। ঠিক তদ্রূপ তৎকালীন সময় যাদের মধ্যে শক্তি ছিল তারা অন্যের উপরে বিজয় হয়ে তারা যখন শাসক হয়, তা শাসকের আন্ডারে কি শাসিত থাকে, এরকম মিলেই রাষ্ট্র কি হয়েছে? সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছে না, এইভাবে না, এইটা পিতৃ এবং মাতৃ বংশক্রমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। কেমন? যেমন এই বংশের এতজন, যেরকম আছে বিশাল এক বংশ, যেমন এই বংশ এই কবিলা, এই কবিলা, এই কবিলা, এই কবিলা করতে করতে গোত্রপতি, পিতৃ এবং মাতৃ পরিচয় গোত্রপতিদের একত্রিত হওয়ার মাধ্যমেই গোত্ররা একজন পতি, একজন নেতা নির্বাচন করছে। ওই নেতা তাদের গোত্রের উপরে শাসন পরিচালনা করছে। এইভাবে কি হয়েছে? রাষ্ট্রের সৃষ্টি হয়েছে। যেহেতু আমি আগেই বলছি তাদের কাছে কি ছিল না? ঐশিক জ্ঞান ছিল না। এর জন্য স্টেট, রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে এর জন্য তাদেরকে গবেষণা করে বের করতে হবে। কেউ বলছে না, ঐশিক মতবাদের ভিত্তিতে, খোদাই প্রদত্ত আইনের ভিত্তিতে রাষ্ট্র হয়েছে, সৃষ্টি হয়েছে। এই হলো রাষ্ট্র সৃষ্টির স্টেট কিভাবে, রাষ্ট্র কিভাবে সৃষ্টি হয়েছে, এরকম কিছু মৌলিক ধ্যান ধারণা তারা গবেষণার মাধ্যমে জাতির কাছে স্থাপন করেছে। এর মধ্যে প্রথম রাষ্ট্র সম্পর্কে যাদের জ্ঞান গরিমা সর্বোর্ধ্বে, আমরা তাদের নাম হিসাবে বলতে পারি সক্রেটিস। সক্রেটিসের জন্ম তো ঈসাই সালের প্রায় 400 বছর আগে। 400 বছর আগে সক্রেটিস। ইনি গ্রিসের এথেন্সে জন্মগ্রহণ করেছে। গ্রিস অনেক আগে থেকে সভ্য কান্ট্রি। মনে রাখতে হবে তৎকালীন সময় নগর ভিত্তিক রাষ্ট্র সৃষ্টি হয়েছিল। কি ভিত্তিক ভাই? নগর, শহর ভিত্তিক। এরকম বিশাল স্টেট ছিল না, ছোট্ট স্টেট। গ্রিসের এথেন্সে এক স্টেট ছিল। তৎকালীন সময় সেই এথেন্সের যে সরকার পরিচালনা করছে সেখানে লোক সংখ্যা ছিল মাত্র 10,000 বা তার চেয়ে কম বেশি। এইটা একটা রাষ্ট্র। পাশে আর এক নগর যেখানে লোক আছে 2,000, সেটা একটা রাষ্ট্র। পাশে এক ছোট্ট নগর যেখানে লোক আছে 300, সেটা একটা রাষ্ট্র। তাহলে সক্রেটিস জন্মগ্রহণ করেছে ঈসাই সালের 400 বছর আগে গ্রিসের এথেন্সে। সেই প্রথম এই রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে এবং প্রচলিত ধ্যান ধারণা আদর্শের বিপরীতে কিছু বক্তব্য এবং থিম থিওরি তিনি প্রচার করছেন। যে থিম থিওরি
তৎকালীন সময় বাদশাহ এবং জনগণের মতের কি ছিল? বিরোধী ছিল, খেলাফ ছিল, উল্টা ছিল। এই থিম থিওরি কে আবিষ্কার করছে? সক্রেটিস।